হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমরা সবার প্রথমে নিফটি নিয়ে একটু আলোচনা করব। তো অবশেষে নিফটি লাস্ট 2-3 দিন ধরে যে টাইট রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, সেই রেঞ্জ অবশেষে ভেঙেছে। তো এখান থেকে আমরা একটু প্রথমে 15 মিনিট টাইম ফ্রেম অ্যানালিসিস করব। তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, বাজার এর কাছে এই লেভেলটি ক্রিটিক্যাল সাপোর্ট ছিল। এই লেভেলটিকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট বলতে পারি। এই লেভেলটি কেন? কারণ এখান থেকে বাজার কিন্তু বারবার এখানে একটা গ্যাপ ফর্মেশন হয়েছিল। প্রথমবার সাপোর্ট নিয়েছে, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার চেষ্টা করেছে। অর্থাৎ গতকালকে আমরা যে ক্লোজিং পেয়েছিলাম, গতকালকের ভিডিওটা রেকর্ড করে আমি আপলোড করতে পারিনি, বিকজ কিছু সমস্যা হয়েছিল পিসিতে। তো যাই হোক, এখান থেকে এখানেই সেই ক্রিটিক্যাল সাপোর্ট লেভেলেই বাজার ক্লোজিং দেয়, এবং সেখান থেকে কোথাও না কোথাও আজকে বুলরা একবার চেষ্টা করেছিল গ্যাপ আপ দিয়ে এই পুরো প্রিভিয়াস ট্রেন্ডকে কন্টিনিউ করার, কিন্তু আলটিমেটলি বুলরা পরাস্ত হয় এবং আমাদের কাছে যে ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু ফার্স্ট 15 মিনিটে, অর্থাৎ আজকে 2 জানুয়ারিতে কিন্তু ভেঙে যায়। এবার অবশ্যই এখান থেকে যদি এবার আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে শিফট করি, আওয়ারলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এটাই যে বাজার একটা খুব সুন্দর ডাবল টপ মতো ফরমেশন করেছে। আমাদের ফার্স্ট টপ ছিল এইটা, একটা আপ ট্রেন্ডের পরে এই ছিল ফার্স্ট টপ, এই হচ্ছে আমাদের সেকেন্ড টপ, এবং এইটা ছিল যেটা একটু আগে আমরা 15 মিনিট টাইম ফ্রেমের ক্রিটিক্যাল সাপোর্ট বললাম, সেটাই আমাদের কাছে নেক লাইন। তাহলে ক্লিয়ার একটা ডাবল টপ ফরমেশন আমাদের সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা কি, সেটা অবশ্যই সেই নেক লাইন, যেটা ক্রিটিক্যাল সাপোর্ট একটু আগে আমরা জানলাম। এবার দেখুন, বাজার এখানে শার্প সেলিং ছিল ফার্স্ট হাফে, তারপরে সারা দিন ধরে বাজার কিন্তু একটা রিকভারির চেষ্টা করেছে। দিনের শেষে গিয়ে এই ক্রিটিক্যাল সাপোর্ট বা এই ইম্পর্ট্যান্ট যে এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে সাপোর্টটা, এই রেজিস্ট্যান্সের কাছে গিয়ে আমরা কিন্তু আবার একটা সেলিং প্রেসার লক্ষ্য করতে পারছি। কন্টিনিউয়াস 3-4বার ট্রাই করেছে লাস্ট আওয়ারেও, লাস্ট 1 ঘন্টা ধরে চেষ্টা করেছে লেভেল ব্রিজ করার, কিন্তু বাজার পারেনি। কেন? কারণ এই ক্যান্ডেলটাতে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ছিল। ক্যান্ডেলটি ক্লোজিংয়ের সময় অবশ্যই আপার উইক দেখতে পাচ্ছি, তার মানে সেলিং প্রেসার, এখানেও সেলিং প্রেসার, তারপরে আবার কিন্তু আপার উইক, কন্টিনিউয়াস আপার উইক লাস্ট 4টে ক্যান্ডেলে, 15 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কাছে এই জোনটা আপাতত খুবই ইম্পর্ট্যান্ট জোন। বাজারে যদি বুলদের কন্ট্রোল ফিরে পেতে হয় তাহলে এই লেভেল কিন্তু ওভারকাম করতে হবে আগামী দিনে। এবার এখান থেকে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আওয়ারলি টাইম ফ্রেমে যদি বলা যায়, এই যে ডাবল টপটা ফরমেশন হয়েছিল বা হয়েছে মোর প্রিসাইজলি এই দুটো টপ দিয়ে, এই ঘটনাটা কোথায় ঘটেছে? কারণ আমরা জানি বাজার অল টাইম হাই রয়েছে, তাহলে এখানে কি আর অন্য কোনো রেজিস্ট্যান্স আছে বা ছিল প্রিভিয়াসলি? তাহলে এখান থেকে যদি আমরা ট্রেন্ড বেসড ফিবোনাচিটা প্লট করি, ম্যাগনেট মোডটা আমি অন করে দিলাম, এই লোয়েস্ট পয়েন্ট থেকে এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত এবং তারপরে আবার এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত, তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ট্রেন্ড বেসড ফিবোনাচি এক্সটেনশনের 100% রিট্রেসমেন্টে কিন্তু একটা ফিবোনাচির রেজিস্ট্যান্স লেভেলও ছিল, এবং সেই জায়গাতেই বাজার কিন্তু ডাবল টপ ফরমেশন করে তার নেক লাইনটা ব্রিজ করেছে। অর্থাৎ অবশ্যই এটা একটা টার্ন অ্যারাউন্ড পয়েন্ট হতে পারে, পসিবিলিটি অবশ্যই রয়েছে। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য অবশ্যই আমাদের এই যে এখন সুইং ফরমেশন হয়েছে, এই সুইংয়ের নিচে কিন্তু বাজারকে নতুন লো ফর্ম করতে হবে। অর্থাৎ এই সুইং লো ভেঙে লোয়ার লো ফর্ম করতে হবে। তাহলে আমাদের কি হয়? সুইং হাই সুইং লো এর বিচারে এখানে কি হলো, বাজার টপ ফর্ম করলো মানে সুইং হাই, তারপরে লোয়েস্ট পয়েন্ট ফর্ম করলো, তারপরে আবার একটা হাইয়েস্ট পয়েন্ট ফর্ম করলো, কিন্তু প্রিভিয়াস হাইয়ের থেকে নিচে, যেটা হবে লোয়ার হাই। আর যদি তারপরে ফলোড বাই এই সুইং লোটাকে ব্রিজ করতে সমর্থ হয় তাহলে আমাদের কিন্তু
লোয়ার লো ফরমেশন দেখতে পাবো। তার মানে আমাদের সুইং হাই সুইং লো এর বিচারে কিন্তু এই ট্রেন্ড চেঞ্জটা আমরা বলতে পারি যে প্রিসিডিং যে আপ ট্রেন্ড সেটার হয়তো বেন্ডিং ঘটে গেছে। তো সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখানে যদি 15 মিনিট টাইম ফ্রেমে আগামী দিনে কি হতে পারে সেটা আমরা একটু বিচার করার চেষ্টা করি বা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। এইখানে আমাদের অবশ্যই যেটা বারবার হয়তো বলছি আমি, একটু বোরিং লাগতে পারে আপনাদের, এটা ইম্পর্ট্যান্ট আমাদের রেজিস্ট্যান্স এখন এই লেভেলে এখন টেস্ট করে ফেলেছে দিনের শেষে। এবার এখানে দেখুন ক্লিয়ার একটা আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলের মধ্যে একটা কিন্তু বাজার ট্রেড করছে, তাই না? এবার এই চ্যানেল যদি ভাঙে, এবার দেখুন আমরা অনেক সময় কি ভাবি 15 মিনিট টাইম ফ্রেমে এখানে আমাদের ব্রেকডাউন হয়েছে, এখানে অনেক শর্ট সেলার ছিল, যদি রিস্কি স্টপ লস দিয়ে ট্রেড করে থাকে ইন্ট্রাডে বেসিসে তাহলে ওকে, তারা হয়তো বেরিয়ে গেছেন এক্সপার্ট ট্রেডাররা। তো অনেক সময় এই লোয়ার লেভেলে এসে রিটেলার বা যারা একটু উইক হ্যান্ড, যারা সবেমাত্র বাজারে কাজ করা শুরু করেছেন, তাদের এক্সপেকটেশন থাকে যে এখানে বাজার এতটা ফল করেছে, আরও হয়তো ফল করতে পারে। তো এগুলো জায়গায় এসে তারা মানে যেখানে অ্যাকচুয়ালি শর্ট কভারিংটা শুরু হয়, অর্থাৎ প্রিভিয়াস যেখান থেকে ফলটা শুরু হয়েছে বা যাদের সেলিং প্রেসারের জন্য এই ফলটা এসেছে, তাদের যখন শর্ট কভারিংটা শুরু হয় তখন রিটেলার বা উইক হ্যান্ডরা কিন্তু বাইং শুরু করে পুট সাইডে অবভিয়াসলি, বা সেলিং শুরু করে। তো এগুলো জায়গায় শর্ট করার থেকে বেটার হয় আফটার আ ডিসেন্ট রিট্রেসমেন্ট, যদি আমরা আবার ফার্দার কোনো ব্রেকডাউন দেখতে পাই তাহলে খুবই বেটার হয় শর্ট সেলিংয়ের জন্য। মানে এটা আগামী দিনের রেসপেক্টে বলছি। তাহলে এখানে দেখুন বাজার একটা শার্প সেলিংয়ের পরে রিট্রেসমেন্ট করে গেছে। এবার আমাদের ট্রিগার পয়েন্ট কখন হবে? ট্রিগার পয়েন্ট হতে পারে এই চ্যানেলের নিচে একটা স্ট্রং ক্যান্ডেল অন্তত 5 মিনিটের টাইম ফ্রেমে যদি ক্লোজিং দেয়, তাহলে আমরা এখান থেকে ইন্ট্রাডেতে আরও ফল আশা করতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট এই লেভেলটি হতে পারে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এবার এই চ্যানেলের ব্রেকডাউন যদি আসে তাহলে আমাদের আরও কোনো কনফিডেন্স চাই অবশ্যই। আমাদের কি ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পেয়েছি যে এখানে নেকলাইন ভেঙে একটা সাফ সেলিং, তারপরে রিট্রেসমেন্টের পরে ব্রেকডাউন হলে অবশ্যই প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে সেটা ব্রেকডাউনটা হবে, তার মানে এটাও ভ্যালিডেশন হচ্ছে। এবং যদি এইখান থেকে আমরা ফিবোনাচি প্লট করি এই টপ থেকে অল টাইম হাই থেকে এই লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিবোনাচির 0.382 লেভেলকে কিন্তু এ টেস্ট করে ফেলেছে। ওকে, তাহলে এখানে টেস্ট করে ফেলেছে, এখান থেকে যদি ব্রেকডাউন আসে তাহলে মোটামুটি আমরা এই লেভেলগুলোকে কিন্তু টার্গেট করতে পারি ইন্ট্রাডে বেসিসে। এবার অবশ্যই বা ওভারনাইট অনেক ব্যাপার চলে আসে, বাজার আগামী দিনে কেমনভাবে ওপেন হচ্ছে সেটাও একটা বড় ফ্যাক্টর। তো এটা একটা প্ল্যান করে আমরা রাখতে পারি। এবার এখানে আর একটা ছোট্ট জিনিস যদি বলে দেওয়া যায় 5 মিনিট টাইম ফ্রেমে, দেখুন এর আগের দিন আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম, দ্য পারফেক্ট সেটআপ সুইং হাই সুইং লো এর ওপর, সেই পারফেক্ট সেটআপও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগের দিন ছোট টাইম ফ্রেমে উদাহরণগুলো দেখানো হয়নি সময়াভাবে। তো এখানে দেখুন, এখান থেকে যদি আমরা ফিবোনাচি প্লট করি নিয়ারেস্ট সুইং হাই থেকে, দেখুন আমরা এখানে ক্লিয়ার একটা সুইং হাই পাচ্ছি, কেমন যেমন আমরা উদাহরণে জেনেছিলাম, এই আর এই রকম ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ক্লিয়ার আমাদের সুইং হাই। তাহলে এখান থেকে যদি আমরা সুইং হাই থেকে যদি এই লোয়েস্ট পয়েন্ট এই সুইং হাই থেকে যদি আমরা লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত ফিবোনাচি প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাজার এই জায়গাটায় টেস্ট করেছে, করে সুইং লো ফরমেশন করে আবার ফিবোনাচির আমাদের 0.382 এর ওপরে ক্লোজিং দিয়েছে, আরও ভালো মতো ক্লোজিং দিয়েছে এইগুলো জায়গায়, তাই না? তাহলে দেখুন এইখানে ছোট টাইম ফ্রেমে মানে 5 মিনিটের চার্টেও আমরা কিন্তু সেই পারফেক্ট সেটআপ সুইং হাই সুইং লো এর ওপর কিন্তু আইডেন্টিফাই করতে পারি। কিন্তু চ্যালেঞ্জ একটা হয়ে দাঁড়ায় নিউ কামারদের, যে কারেন্ট মার্কেটে মানে ওপেন মার্কেটে এগুলো আইডেন্টিফাই করা ঠিকঠাকভাবে। যদি ওপেন মার্কেটে বা ঠিক সময়ে স্পট না করতে পারি তাহলে লাভের লাভ আলটিমেটলি কিছু হয় না। দিনের শেষে অ্যানালিসিস করা অনেকটা আমাদের ইজি হয়ে দাঁড়ায়, কিন্তু এটা সময়ের সাথে সাথে একমাত্র চার্ট রিডিং স্কিল যতটা আপনারা বাড়াবেন ততটাই আপনাদের জন্য ইজি হবে। এবার এটা গেল ফার্স্ট পয়েন্ট, এটা আমরা টার্গেট পেয়েছি 1:1 মিনিমাম। এবার যদি এই ফিবোনাচিটা আমরা প্রিভিয়াস সুইং
হাই থেকে টানি এই জায়গাটা থেকে, তাহলেও দেখুন এখানেও একটা সেট আপ পেয়েছি কি, এই ফিবোনাচি টেস্ট করেছিল এই জায়গাটায়, তারপরে রিসেন্ট রিট্রেসমেন্টের পরে আমরা কিন্তু আবার এই জায়গাটায় একটা দেখতে পাচ্ছি যে হায়ার হাই ফরমেশন করেছিল বাজার। এই এবার অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে আপনি এই দুটো ক্যান্ডেলের এই ছোট রিট্রেসমেন্টটাকে রিট্রেসমেন্ট ধরলেন না কেন? তো এখানে মিনিমাল রিট্রেসমেন্ট বলে একটা কথা আছে। অবশ্যই এই ট্রেন্ডের প্রিসিডিং যে সুইং লো, সেখান থেকে যে সুইং হাই, এই ট্রেন্ডের রেসপেক্টে আমরা রিট্রেসমেন্টটা ধরে থাকি। এবার অনেক সময় কি হয়, যারা দীর্ঘদিন ধরে চার্ট দেখছেন তাদের একটা চোখের আন্দাজে এটা হয়ে যায়, এটা ডাইরেক্ট যে আমাকে স্ট্যান্ডার্ডাইজড করতে হবে এরকমটা ব্যাপার নয়। তো চোখের আন্দাজে এখানে আমাদের এটা ভ্যালিড সুইং নয়, কারণ একটা ডিসেন্ট বা মিনিমাল রিট্রেসমেন্ট আমাদের দরকার। এই মিনিমাল রিট্রেসমেন্টটা আমরা কিন্তু ফিবোনাচি বেসিসেও এইখান থেকে এই পর্যন্তর বা এখান থেকে এই পর্যন্তর বেসিসে আমরা নিতে পারি। তো সেটা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আলোচনা হবে মিনিমাল রিট্রেসমেন্ট নিয়ে। তো সেই মিনিমাল রিট্রেসমেন্টের যদি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা কি এটাকে ধরবো না, আমরা এটাকে মিনিমাল রিট্রেসমেন্ট না ধরে অর্থাৎ এখানে এক্সিকিউট না করে আমরা করব অ্যাকচুয়ালি এইগুলো জায়গায়, অর্থাৎ এইটাকে আমরা মিনিমাল রিট্রেসমেন্ট ধরবো। তাহলে এখানে যদি আমরা এন্ট্রি করি, নিয়ারেস্ট সুইংয়েও যদি আমাদের স্টপ থাকে, তাহলে সেখানে 1:1 কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। এই গেল দুটো পয়েন্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে কি, এইখানে দেখুন এবার একটু ব্রডার রেসপেক্টেও কিন্তু এবার একটা এই পারফেক্ট সেট আপ সুইং হাই সুইং লো এর ওপর এটা কিন্তু ফরমেশনে রয়েছে, এটাও আমাদের নজরে রাখতে হবে আগামী দিনের জন্য। অর্থাৎ একটু আগেই কি বললাম যে আমরা এখানে শর্টের জন্য রেডি হতে পারি এই চ্যানেলের নিচে, একটু আগে আমরা আলোচনা করলাম। এবার দেখুন তার ঠিক উল্টো দিকটা আমরা ভাবছি। এবার কি এখানে একটা পারফেক্ট সেট আপের অপেক্ষায় থাকছি। এখানে দেখুন 38% আমাদের টেস্ট করে গেছে। এইখানে দেখুন এইটাকে আমরা কিন্তু রিট্রেসমেন্ট ধরছি না, কেন? কারণ এখানে সিঙ্গেল একটা রেড ক্যান্ডেল আর মিনিমাল রিট্রেসমেন্ট এটা এক্ষেত্রে নয়। আপাতত ধরছি না, কারণ এখানে মিনিমাল রিট্রেসমেন্টের ব্যাপারটা বললে অনেকেই কনফিউজড হবেন। তো ধীরে ধীরে আগে একটা জিনিস রপ্ত করুন, তারপরে ধীরে ধীরে আমরা এই ব্যাপার নিয়ে ফার্দার স্টাডি করব। তো এখানে কি হয়েছে বাজার, এখানে দেখুন ব্রেক করেছে, তারপরে এখানে রিট্রেস করে তারপরে আবার কিন্তু এখানে আমাদের মুভটা এসেছিল। ওকে, এবার এইগুলো জায়গায় যদি আমরা এটাকে কনসিডার করে নিই, তাহলে অবভিয়াসলি আমাদের এখানে কিন্তু একবার স্টপ আউট হয়ে গেছে। এই কারণেই বলা হয় যে প্রিসিডিং সুইং লো থেকে আমাদের একটা মিনিমাম রিট্রেসমেন্ট যদি হয়, একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো হয়। অর্থাৎ প্রিসিডিং সুইং লো যদি এটা হয়, তাহলে সেখান থেকে একটা ডিসেন্ট মুভ আসবে ওই লোয়ের ঠিক ওপরে বা অনেকটা কাছাকাছি, কিন্তু ওই লোটাকে ব্রিজ করবে না, এবং সেখান থেকে যদি বাজার আবার 38কে ভাঙে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে স্টপ লসের মার্জিন সেটা আমাদের বড় থাকবে, তাই না? এবং স্টপ লস হিট হওয়ার সম্ভাবনাটা আমাদের কমবে। তাহলে এটার জন্য আমাদের প্রস্তুতি রাখতে পারি আমরা। এটা যদি 5 মিনিটে না দেখে আমরা 15 মিনিটে দেখি, তাহলে আরও বেটার হবে। দেখুন এই জায়গাটায় এই যদি আমাদের টপ হয়, এই যদি আমাদের বটম হয়, তাহলে এর রেসপেক্টে 15 মিনিটে আমাদের 38কে টেস্ট করে নিয়েছে। এবার এখান থেকে আমাদের কি করব, এখানে যদি আমাদের একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট বা মিনিমাল রিট্রেসমেন্ট আসে উইদাউট ব্রিচিং প্রিভিয়াস সুইং লো, এই লোটা, এবং যদি উঠে আবার 38কে রিকভার করে, সেক্ষেত্রে আমরা কিন্তু টেম্পোরারিলি আবার বুলিশ হতে পারি বা বুলরা আবার তাদের পাওয়ার ফিরে পেতে পারে। এবার এই পুরো ঘটনাটা ঘটলো কোথায়? এই যে এখান থেকে যে আমাদের বুলিশ যে সেট আপটা তৈরি হলো, তো দাদা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা এত বড় স্টিপ ফলের পরে আমরা কিভাবে এখানে বুল পজিশন বানাতে পারি? মার্কেট তো ডাউন ট্রেন্ডে ছিল, ইন্ট্রাডে বেসিসে হলো। তো ইন্ট্রাডে বেসিসে যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি শর্টিং অপরচুনিটি খোঁজা উচিত। তাহলে এখানে লং অপরচুনিটির কথা কেন বলছে? তো এখানে কি হয়, এখানে বেসিক্যালি আমি প্রথমে বলে রাখি যে আই এম নট অ্যান ইন্ট্রাডে ট্রেডার। যদি কখনো সময় পাই, আমি বেসিক্যালি চেষ্টা করি মার্কেটকে বোঝার বা ট্রেড করার। তো এটা জাস্ট শুধুমাত্র অ্যাডভাইস হিসেবে নিতেও পারেন, নাও নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তো এখানে দেখুন এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এটা কোথায়? এটা প্রিসিডিং একটা কিন্তু সাপোর্ট লেভেল থেকে। তাহলে এই রকম কনফ্লুয়েন্স কিন্তু আমাদের অলওয়েজ খুঁজে বের করতে হবে। দেখুন এই জোনটা ছিল আমাদের কি,
এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, এটাও ছিল আমাদের রেজিস্ট্যান্স। ব্রিজ করলো, তাহলে কি এই লেভেলটা কি আমাদের হওয়া উচিত? সাপোর্ট হওয়া উচিত, তাই না? বিকজ অফ চেঞ্জ অফ পোলারিটি। যদি সাপোর্ট হয় তাহলে এই পয়েন্টটাতে কিন্তু এসে বাজার ফার্স্ট টাইম এই সাপোর্টকে টেস্ট করছে, অর্থাৎ যখন এই রেজিস্ট্যান্সটা ব্রিচ হলো এবং সাপোর্টে পরিণত হলো, তারপরে প্রথমবারের জন্য বাজার কিন্তু এখানে এসে টেস্ট করছে। এবার এই জায়গাটাতে গিয়ে আমরা 5 মিনিট চার্টে কি দেখতে পাচ্ছি? ওই রকম সুইং হাই সুইং লো এর বেসিসে পারফেক্ট সেট আমরা দেখতে পাচ্ছি। তো এই রকম কারণে এই রকমভাবেই বলে যে কনফ্লুয়েন্স জেনারেট করা। ওকে, যেখানে একটা আমার প্রাইমারি সেট রয়েছে, সেটা ফরমেশন হচ্ছে, আমি ডাবল বটমে তো যাচ্ছিই না। ওকে, সেগুলো দিয়ে আর বেশি কিছু বলছি না, শুধু আইডিয়াটা বোঝার চেষ্টা করুন যে এখানে আমার প্রাইমারি একটা সেট ক্রিয়েট হচ্ছে এবং প্রিসিডিং একটা সাপোর্ট লেভেলও রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা লং পজিশন তৈরি করতেই পারি, এবং সেক্ষেত্রে মানে যদি এরকম করি তাহলে এক্ষেত্রে আমাদের এই ট্রেডটা রিভার্সাল ট্রেড বলে গণ্য করা যেতে পারে। তো আপাতত আমরা একটু হলেও সাইডওয়েজ টু বেয়ারিশ থাকছি, প্যানিক করার মতো কোনো কিছু হয়নি। কারণ যদি ডেলি টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড রিভার্সালের কথা বিচার করি তাহলে অবশ্যই ডেলি টাইম ফ্রেমে এখনও কোনো সুইংই ফরমেশন হয়নি। যদি নতুন সুইং লো কোনো ফরমেশন হয়, অর্থাৎ এখানে প্রেস নামলো, তারপরে আবার উঠলো, লোয়ার হাই ফর্ম করে আবার ভাঙলো নিচের লো, এই লোটা, তাহলে আমরা বলতে পারি যে এবার সতর্ক হওয়ার দরকার পড়েছে। আর যদি এখানে কোনো সুইং ফরমেশন না হয়ে অন্তত এই লেভেলগুলো ভাঙে, অর্থাৎ সেটা হচ্ছে 21,000 লেভেল, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিভিয়াস যদি আমাদের পজিশানে কিছু থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে তেমনভাবে চিন্তা করব না। তবে অবশ্যই যদি আমরা অ্যাগ্রেসিভ স্টপ লস ট্রেল করতে চাই, স্টপ লস ট্রেল করতেই পারি, আমাদের স্টপ লস হিট হতে পারে, কিন্তু সেটাও খুব খারাপ হবে না। স্টপ লস ট্রেল করার যদি কারোর ইচ্ছে করে যে আমি প্রফিট হাতছাড়া করতে চাই না, করতেই পারে, কোনো অসুবিধার কিছু হওয়ার কথা নয়। এবার আওয়ারলি টাইম ফ্রেমে যদি অন্যান্য সেক্টরগুলো একটু দেখে নেওয়া যায়, অন্যান্য ইন্ডেক্সগুলো, তাহলে কি ঘটছে একটু দেখে নেওয়া যাক। ব্যাঙ্ক নিফটিতে দেখুন, ব্যাঙ্ক নিফটি তুলনামূলকভাবে উইক, এটা আমি গতকালের ভিডিওতে রেকর্ড করেছিলাম, কিন্তু যাই হোক আপলোড করতে পারিনি, আর বলে লাভ নেই। এখানে দেখুন হাই ফরমেশন করলো, যেমনটা বললাম যে নিফটিতে আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা অলরেডি ব্যাঙ্ক নিফটিতে ঘটে গেছে। হাই ফরমেশন, সুইং লো, আবার লোয়ার হাই, লোয়ার লো ফরমেশন, অর্থাৎ আমাদের ট্রেন্ড চেঞ্জের কিন্তু ইনিশিয়েশন আমরা দেখতে পাচ্ছি, বা ট্রেন্ডটা বেন্ড হতে শুরু করেছে অলরেডি ব্যাঙ্ক নিফটিতে। যদি নিফটি ফাইন্যান্স দেখি, এক্ষেত্রেও আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি, এই হাই, সুইং লো, লোয়ার হাই, আবার নতুন লো। ওকে, নিফটি আইটিতে দেখুন কি ঘটছে। নিফটি আইটিতে আমরা তুলনামূলক একটা, এখানে কি ঘটেছিল দেখুন, এইখানে প্রথমে আমাদের ব্রেকআউট দেখালো, ব্রেকআউট দেখিয়ে তারপরে এই ব্রেকআউটকে যদি কেউ চেস করার কথা ভেবে থাকেন তাহলে এই ব্রেকআউটে অনেকেই ট্র্যাপ হয়েছেন। এটাও মাথায় রাখতে হবে যে ওভারহেড রেজিস্ট্যান্সের কথা ডেলি স্টক অ্যানালিসিস ভিডিওতে যে আমরা বারবার বলি, সেই লেভেল থেকেই কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু বাজার নিচে এসেছে। শুধু নিচে এসেছে তাই নয়, প্রিসিডিং যে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট লেভেল ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলেছে। তাহলে এখানে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন তো আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না অবভিয়াসলি, কিন্তু উইকনেস তো অবশ্যই রয়েছে। কেন? কারণ এখানে এই যদি আমাদের আপাতত ফার্স্ট টপ ধরে নিই, আমরা প্রিভিয়াস টপগুলোকে ইগনোর করছি, এটা যদি আমাদের নেক হয়, এটা যদি সেকেন্ড টপ হয়, এটা কিন্তু আমাদের ডাবল টপ ফরমেশনের মতো একটা ঘটনা দেখতে পাচ্ছি আমরা। তাহলে উইকনেস কিন্তু আইটিতেও রয়েছে। নিফটি মিড ক্যাপে দেখা যাক। নিফটি মিড ক্যাপে দেখুন আমাদের তেমনভাবে কোনো উইকনেস আপাতত দেখতে পাচ্ছি না, কারণ প্রিসিডিং যে আমাদের সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু বাজার রিয়্যাক্ট করে ওপরের লেভেলে সাস্টেইনও করছে দিনের শেষে। তাহলে অবশ্যই আমাদের এখন এই লেভেলটা পাখির চোখ, বা আমাদের খুব ক্রিটিক্যাল একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হতে পারে। মিড ক্যাপে তুলনামূলক বেয়ারিশনেস একটু কম দেখা যাচ্ছে। নিফটি স্মল ক্যাপে কী করছে? নিফটি স্মল ক্যাপে তুলনামূলক আমাদের রিট্রেসমেন্ট পেন্ডিং, যা দেখে বোঝা যাচ্ছে, কারণ এখানে দেখুন ফরমেশনটা অনেকটা এই হাই লো হাই। যদি বুলদের পাওয়ার থাকে তাহলে অবশ্যই এটাকে ভেঙে বেরিয়ে যেতে হবে, আর যদি বেয়ারিশনেস বেশি হয় বা বেয়ার পাওয়ার যদি বেশি থাকে তাহলে অবশ্যই নতুন লো ফর্ম করে এটাতেও
ডাবল টপ কাইন্ড অফ ফরমেশন করতে পারে বাজার। তাহলে বোথ সাইডের জন্য অপেক্ষায় থাকবো। ওপরের লেভেল ব্রিজ হলে যদি সাস্টেন করে আমরা কন্টিনিউশনের আশা রাখবো, যদি নিচের লেভেল ব্রিজ করে তাহলে আমরা রিভার্সালের আশা রাখবো। তো এইরকম মাইন্ডসেট, ফ্লেক্সিবল মাইন্ডসেট রাখতে হবে ট্রেডার হিসেবে। তো নেক্সট আগামী দিনে কি হয় আর কবে হয় সেই মতো আমরা আবার ফার্দার অ্যানালিসিস করব। স্টক স্পেসিফিকের ব্যাপারে যদি আলোচনা করা হয় অবশ্যই ডেলি টাইম ফ্রেমে আমরা আলোচনা করব। সবার আগে লালপ্যাথ ল্যাব নিয়ে। তো ডক্টর লালপ্যাথ ল্যাবে দেখুন কি হয়েছে, এটা যদি আমরা ডিলিট করি, দেখুন কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মোটামুটি 8 মাস ধরে। অর্থাৎ লাস্ট 1 ইয়ার ডেটা যদি আমরা দেখি, দেখুন মোরলেস আমরা লাস্ট 1 বছর ধরেও বলতে পারি যে স্টকটি আপ ট্রেন্ডে আছে। যদি 5 ইয়ার ডেটা দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিগ ডাব্লুর মধ্যে ট্রেড করছে। ওকে, তার মানে বিগ ডাব্লুর মধ্যে ট্রেড করছে মানে অবশ্যই এটা যদি আমরা বড় টাইম ফ্রেমে বেস ফরমেশনের কথা ধরি বা ধরে চলি তাহলে অবশ্যই এর মোমেন্টাম এখন থাকা উচিত। এই গেল প্রাইমারি ভিউ। ডেলি টাইম ফ্রেমে কী ঘটনা ঘটেছে দেখুন, লাস্ট 1 ইয়ারে অবভিয়াসলি আমরা যেটা বললাম যে রিসেন্ট আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। এবার এই আপ ট্রেন্ডে চলতে চলতে কী ঘটনা ঘটিয়েছে দেখুন, সিমিলার কাইন্ড অফ ঘটনা এর আগেও ঘটেছে। তো আগেকার না, আগে এই আলোচনাটা আমরা করে নিই, তারপরে আমরা প্রিভিয়াস আলোচনাটা দেখব। তো এখানে দেখুন বাজার কোথাও না কোথাও এই লেভেলটা থেকে রেজিস্ট্যান্স পেল, ফার্স্ট পয়েন্ট। শুধু রেজিস্ট্যান্স পেল তা নয়, নিচের লেভেলে যে রেঞ্জের মধ্যে ট্রেড করছিল সেটাও ভাঙতে সমর্থ হলো। ওকে, তারপরে আবার এখানে দেখুন পরপর দুটো রেড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিল এবং তার নিচেও বাজার কিন্তু চলে গেল, অর্থাৎ ডাবল কনফার্মেশন। কোথায়? শর্ট সাইডে, যে বাজার এখান থেকে আরও উইক হতে পারে। অনেক শর্ট সেলারদের টার্গেট হয়তো, আমরা ধরে নিচ্ছি একটা হাইপোথেটিক্যাল আলোচনা, ধরে নিচ্ছি যে অনেক শর্ট সেলারদের টার্গেট এই লেভেলটি পর্যন্ত ছিল, কিন্তু বাজার তারপরেই টার্ন অ্যারাউন্ড করে। ওকে, কেন এই কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন বাজার এই রেঞ্জ থেকে বেরোলো, কনফার্মেশন দিল, কনসলিডেট করলো, তারপরে আবার ফলো আপ সেলিং। এই রকম অবস্থায় আপনি একটু ভেবে দেখুন, এই রকম অবস্থায় যদি আপনি চার্ট দেখেন আর টেকনিক্যালটা একটুও বোঝেন তাহলে ম্যাক্সিমাম ট্রেডারদের ধারণা থাকে যে বাজার নেক্সট সাপোর্ট টেস্ট করবে। ওকে, কিন্তু বাজার কি করলো? তারপরেই টার্ন অ্যারাউন্ড করলো। তাহলে একদিনে কিন্তু আপনার ভিউ চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণেই বারবার বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। তারপরে চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে কি করলো? আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন এখান থেকে গিয়ে রিট্রেসমেন্ট মুডে ছিল, তারপরে আজকের ডেটে দাঁড়িয়ে কি করলো দেখুন, এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এই রকম করে, তাই না? তাহলে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট যদি হয় তাহলে কি ফার্স্ট রেঞ্জ ব্রেকডাউন করে নিচের দিকে একটা ফলো আপ সেলিং দেখালো, তারপরে কুইক রিকভারি, তারপরে সাইডওয়েজ হয়ে গিয়ে আবার ফলো আপ ব্রেকআউট। তাহলে এবার আমাদের টার্গেট কোথায়? আমাদের টার্গেট অবশ্যই এই লেভেলগুলো, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, তাই না? এবার এক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট সুইং অর্থাৎ এই লেভেলগুলো, এই লেভেলটি অথবা এই লেভেলটি আমাদের স্টপ, ক্রিটিক্যাল স্টপ বা ক্রিটিক্যাল সাপোর্ট হিসেবে আমরা ধরে চলতে পারি। তো সেই মতো আমরা ট্রেড প্ল্যান করতে পারি, তাই না? এবার এখানে দেখুন এই সিমিলার কাইন্ড অফ ঘটনা কিন্তু এর আগেও হয়েছে। কি? বাজার একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল, এইখানে টপ ফরমেশন করলো, আবার এইখানেও টপ ফরমেশন করলো, করে এই জায়গাটায় নেক ছিল সেটা ভাঙলো, ভেঙে বাজার নিচে এলো। ওকে, তারপরে বাজার কি করলো? আবার কিন্তু সুইং হাই সুইং লো এর বিচারে রিভার্সাল সাইন দেখিয়ে এইখানে নেক লাইন ব্রিজ করে এখানে সাস্টেন করলো। এবং শুধু তাই নয়, যদি আমরা ট্রেন্ড লাইনের বিচারে এটাকে বিচার করি, ঠিক এই রকম করে দেখুন, এই রকম করে, তাহলে কিন্তু আমরা ট্রেন্ড লাইন ব্রেকআউটও দেখতে পাচ্ছিলাম। তো দেখুন সিমিলার কাইন্ড অফ সেট আপ জেনারেট হচ্ছে। আর এগুলোকেই বলা হয় কি, যে এই যে আপনার ভিউ যে কোনো মুহূর্তে কিন্তু চেঞ্জ এইভাবে হয়ে যেতে পারে। এই সিনারিওগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমরা কি করি, যে কোনো সময় যদি ডাবল বটম দেখি, ডাবল বটম ফরমেশন হলো, এখানে আমরা কিনে ফেলেছি,
কিন্তু বাজার দেখা গেল নিচে এসে ডাবল বটমটার বটম ভেঙে দিচ্ছে, সেই জায়গায় আমরা এরকম হোপ করতে থাকি যে এখান থেকে বাজার ওপরে উঠবে উঠবে উঠবে, আলটিমেটলি ধীরে ধীরে বাজার কিন্তু নিচের দিকে আরও ডিক্লাইন মোডে চলে যায়। তো বাজার কোন সময় চেঞ্জ হচ্ছে বা আমাদের যে ভিউ কোন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই মতো কিন্তু বাজারের মতো করে চলতে হবে। আমাদের মতো করে বাজার চলবে না, বাজারের মতো করে আমাদের চলতে হবে। তো ভিউ একবার ভুল হবে, দ্বিতীয়বার ভুল হবে, কিন্তু থার্ড টাইম যখন ঠিক হবে তখন আমাদের সেই রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিং আমাদের ঠিক করবে যে আমরা ওভারঅল যাতে প্রফিটেবল থাকতে পারি বা প্রিভিয়াস লস যাতে রিকভার করে আমরা ভবিষ্যতে আরও ভালো ট্রেড সেটআপের দিকে এগোতে পারি বা ভালো ট্রেড সেটআপে কাজ করতে পারি। তাই এই গেল ডক্টর লালপ্যাথ ল্যাব নিয়ে ডিসকাশন। এরপর আরও একটি ফার্মা স্টক, ডক্টর রেড্ডি। মোর প্রিসাইজলি নট, অবভিয়াসলি এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের, হেলথ কেয়ারের সাথেও যুক্ত, প্যাথোলজিক্যাল ল্যাবও রয়েছে, আর কিছু মেডিসিনসও হয়তো তৈরি করেন এনারা। তো যাই হোক, এখানে আমরা দেখুন ক্লিয়ার একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। যদি আমরা একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স জোন প্লট করার কথা ভাবি এইরকম করে, তাহলে ক্লিয়ার আমাদের কাছে ব্রেকআউট রয়েছে, আমাদের ওভারহেড রেজিস্ট্যান্সও রয়েছে। ওভারহেড রেজিস্ট্যান্সের জন্য আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হতে পারে। এই জায়গাটায় আমাদের কাছে ওভারহেড রেজিস্ট্যান্স রয়েছে। ওকে, আমাদের নেক্সট আলোচনা হবে সিপ্লাকে নিয়ে। ডক্টর রেড্ডির এই জায়গাটা একটু বলে দিই। এই হচ্ছে আমাদের ওভারহেড রেজিস্ট্যান্স। ওভারহেড রেজিস্ট্যান্স অবশ্যই একদম কাছাকাছি চলে গিয়েছে। এটাতে আমরা একটু এবার সাবধানী হবেন না একটু অ্যাগ্রেসিভ হবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। ক্রিটিক্যাল সুইংগুলো ডেলি টাইম ফ্রেমে অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ড আপনার জন্য ফেভারেবল হবে না, এটাও আপনাকে ডিসিশন নিতে হবে। ওকে, তো এই পয়েন্টগুলো ভেবে আমরা আমাদের ট্রিটটা প্ল্যান করব। আমাদের নেক্সট স্টক আজকে সিপলা। আমার নেটটা একটু সমস্যা করছে হয়তো, তো আপনারা একটু বেয়ার করুন। আচ্ছা, সিপ্লাতেও দেখুন সিমিলার কাইন্ড অফ ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, হরিজন্টাল রেজিস্ট্যান্স ব্রেকআউট, নিয়ারেস্ট সুইং অনেক দূরে। ছোটো টাইম ফ্রেমে আমরা শিফট করতে পারি, বলাই রয়েছে এর আগেও, সেগুলোতে আমরা স্টপ লস রাখতে পারি বা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি সেইভাবে। আরও একটা স্টক, সেটা হচ্ছে আইটিসি। আইটিসিতে দেখুন, আইটিসিতে ব্রেকআউট ঘটেছিল বেশ কিছুদিন আগে, 6th ডিসেম্বর, রিট্রেসমেন্ট, তারপরে আমরা কিন্তু আবার একটা চ্যানেল ব্রেকআউট দেখতে পেয়েছি। ওকে, তাহলে আমরা হয়তো একটু লেট এন্ট্রি হতে পারি এগুলো জায়গায়। তো এখানে যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, নিয়ারেস্ট সুইং থাকবে আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট। নেক্সট স্টক হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল। কেইসি ইন্টারন্যাশনালে দেখুন অ্যাকচুয়াল ব্রেকআউট কোথায় হয়েছিল সেটা একটু দেখার চেষ্টা করুন। আমি একটু মুছে দিই সবগুলো। হ্যাঁ, অ্যাকচুয়াল দেখুন ডাবল বটম ফরমেশনটা হয়েছিল এই পার্টিকুলার ক্যান্ডেলটা দিয়ে, এই ছিল আমাদের নেক। ওকে, এবং তারপরে রিট্রেসমেন্ট মুডে চলে যায়। রিট্রেসমেন্ট মুডে গিয়ে এইখানে কিন্তু আমরা আবার ফলো আপ একটা, এই জায়গাটা একটু যদি ভালো করে দেখা যায় দেখুন, এখানে আমরা কিন্তু ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখতে পাবো। এটা বড় টাইম ফ্রেমে অর্থাৎ ডেলি টাইম ফ্রেমে হয়তো একটু অসুবিধে হতে পারে। যদি ছোট টাইম ফ্রেমে চলে যায়, লেটসে 2 আওয়ার বা আওয়ারলি টাইম ফ্রেমে, তাহলে এখানে কিন্তু আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। হয়তো ব্রেকআউটটা আরও বেশি কনভিন্সিং হবে কোথায়, এই হাইয়ের উপরে ট্রেড করতে থাকলে। এবার এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনও টানি এরকম করে, তাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউটও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে কনফ্লুয়েন্স জেনারেট হয়, এইভাবে করে আমাদের অ্যানালিসিসগুলো করা শিখতে হবে। নেক্সট হচ্ছে পিএফসি। পিএফসিতে ডেলি টাইম ফ্রেমে দেখুন, এখানে ক্লিয়ার ব্রেকআউট, একটা ডাবল বটম টাইপ ফরমেশন। এটা একটা পারফেক্ট সেট আপও বটে যদি আওয়ারলি টাইম ফ্রেম বা 2 আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখি। দেখুন এই হাইস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত আমরা ফিবো টানলাম, ফিবো টেস্ট করেছে এই জায়গাটায়, সুইং তৈরি করেছে, সুইং তৈরি করে আমাদের কিন্তু আবার ফিবো 38%-এর ওপরে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ ক্রিটিক্যাল ছিল আমাদের এই জায়গাটা।
তাই না? এখান থেকে কিন্তু বাজার সাপোর্ট নিয়ে আবার ওপরে ফলো আপ ব্রেকআউট দিয়েছে, যেটা ছিল আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট। আবার আজকের ডেটে দাঁড়িয়ে বাজার যেহেতু একটু তুলনামূলক উইক ছিল, সেই জায়গা থেকে আবার রিভার্সাল করার চেষ্টা করছে। তাহলে অবশ্যই এই সাপোর্ট ইনট্যাক্ট থাকা খুবই জরুরি। আমি এটা প্লট করে রাখছি এই জায়গাটায়। এটা আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট এখন, এই জায়গাটা। এটা যাতে বাজার ইনট্যাক্ট রাখতে পারে, এই আশা আমাদের রাখতে হবে। দেখুন আরও একটা বিষয়, বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে, তাই না? তাহলে আইদার সাইড ব্রেকআউট আমাদের অবভিয়াসলি পসিবল, আইদার আপ অর আইদার ডাউন। তাহলে এইরকম চিন্তাভাবনাও আমাদের রাখতে হবে, সব কিছুর জন্য আমাদের মানে প্রস্তুত থাকতে হবে। আর পিএমসি টুইন্সের পিএফসি বা আরইসি যেটা সমান তালে চলে, একই তালে চলে, আমি অনেকবার বলেছি। পিএফসি আরইসি ভাই ভাই। তো এখানে আরইসি লিমিটেড, তো আরইসি লিমিটেড দেখুন, প্রিভিয়াস পিএফসির চার্ট দেখুন, এই দেখুন প্রাইস অ্যাকশনটা একটু বোঝার চেষ্টা করুন। এই হচ্ছে পিএফসি আর এই হচ্ছে আরইসি, সিমিলার কাইন্ড অফ চার্ট তৈরি করেছে। ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি, দেখুন সিমিলার কাইন্ড অফ অ্যাকশন। তো এই কারণেই বলি যে পিএফসি আরইসি ভাই ভাই। এখানে দেখুন ট্রেন্ড লাইন ব্রেকআউট আমাদের ছিল, এই আওয়ারলি বা 2 আওয়ারলি টাইম ফ্রেম যদি আমাদের খোলা যায়, তাহলে এখানে দেখুন একদম এই হাইয়েস্ট পয়েন্ট থেকে আমি ধরছি আপাতত এই পয়েন্ট পর্যন্ত। এখানে দেখুন টেস্টিং, রিট্রেসমেন্ট, ফিবোনাচির ওপরে। আমাদের ক্রিটিক্যাল সুইং কোনটা? এইটা। যদি পারফেক্ট সেট আপের কথা বলা হয় সুইং হাই সুইং লো এর বিচারে, তাহলে এই লেভেলগুলো আমাদের কাছে সাপোর্ট, কিন্তু তারও আগে আমাদের এখন সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে। সেই সাপোর্ট কিন্তু আমাদের জন্য ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে এই লেভেলটা। তাহলে আমাদের কাছে অবশ্যই ইম্পর্ট্যান্ট এই বাজার যাতে এই সাপোর্টকে ইনট্যাক্ট রাখতে পারে। এবং তারপরে কি ঘটেছে, তারপরে আমাদের কিন্তু ডেইলি টাইম ফ্রেম বা 2 আওয়ারলি টাইম ফ্রেমের যে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স, সেটাও ব্রিচ করেছে এবং সেই জায়গাতে এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, মানে প্রিভিয়াস ব্রেকআউট রিজিয়নে। তাহলে এই লেভেলগুলো মাথায় রেখে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।